আসসালামু আলাইকুম। আহমদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান। আর আজকে আলোচনা করব যে একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সময় এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একজন মালিকের কী কী দায়িত্ব থাকে ছাদকে শক্তিশালী করতে, ছাদকে নির্ভুল করতে, ঢালাইয়ে যাতে কোনো ভুল না হয়, সব কিছু ঠিকঠাক রাখতে একজন মালিকের কী কী বিষয় সচেতন থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটাতে আমার কথার ভিতরে মনোযোগ থাকলে আসলে আপনার পুরো বিষয়টা জানা হয়ে যাবে। যারা ছাদ ঢালাই দিবে তাদের আর কোনো সমস্যা থাকবে না। যেমন প্রথমেই আছে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমাদেরকে যে ঢালাইটা তৈরি করা হয় সেখানে ঢালাইটা আসলে কী কী রেশিও দিতে হবে সেটা তাকে জানতে হবে, এবং সেই রেশিওটা যাতে মেনটেন হয় সেই জন্য একজন লোক থাকবে যিনি এটাকে যে সেই রেশিওতে হচ্ছে কিনা, একটা সিমেন্ট যখন দেওয়া হচ্ছে সেই সিমেন্টের সাথে আপনার কতগুলো বালি এবং কতগুলো সুরকি হবে সেটা কিন্তু নির্ধারিত করা থাকে। সেই অনুযায়ী প্রতিবারই দেওয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে, কারণ যারা দেয় তারা তো খুব স্পিডের মধ্যে থাকে, সেটা তারা লক্ষ্য করতে পারে না। অবশ্যই মালিক পক্ষের একজন লোক থাকবে যিনি এটা লিখে রাখবে যে প্রতিবারই এই যে আমাদের এখানে একজন লোক আছে, ওই যে লাল গেঞ্জির লোক পরা যিনি, উনি মালিক পক্ষের লোক, তো উনি মালিকের ছেলে আর কি। তো উনি চেক প্রতিবারই লিখে রাখছে যে প্রতিবারই সেম পরিমাণ বালি এমন সিমেন্ট দেওয়া হচ্ছে কিনা, এটা অবশ্যই চেক করে দেখতে হবে। এই রেশিওটা যাতে কখনোই বজগট না হয়, হ্যাঁ, উল্টাপাল্টা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয়ত আরেকটা রেশিও আছে, সেটা হলো সিমেন্টের সাথে পানির রেশিও। পানি কতটুকু মিশাতে হবে আপনার কিন্তু এটাও জানতে হবে। অনেকেই বুঝতে পারে না যে আসলে পানি তো ইচ্ছা মতো দেয়, ঠিক আছে, এটা কিন্তু ইচ্ছা মতো দেওয়া যাবে না। পানির রেশিওটা অবশ্যই ঠিক রাখতে হবে যাতে পানি অতিরিক্ত না হয়, যেটা ওয়ার্কেবিলিটি বাড়াবে, আবার অতি কম হলেও হবে না যেটা ওয়ার্কেবিলিটি নষ্ট করবে। হ্যাঁ, পানিটা হতে হবে 0.5 রেশিওতে। হ্যাঁ, ওয়াটার সিমেন্ট রেশিওটা হবে 0.5, মানে আপনার 23 থেকে 25 লিটার পানিটা দিতে হবে এই বিল্ডিংয়ের ঢালাইয়ের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো একটা আগে পাত্র নিয়ে নেবেন যেটা মাপা যাবে যে 23 থেকে 25 লিটার হচ্ছে কিনা। তো এইভাবে আপনার একটা পাত্র নিয়ে ওয়াটার সিমেন্ট রেশিওটা খেয়াল করবো। হ্যাঁ, তারপরে একটা মালিকের খেয়াল রাখতে হবে যে ছাদের নিচে যে বাঁশের খুঁটিগুলা, হ্যাঁ, এই যে খুঁটিগুলা যেগুলা সেন্টারিং বা শাটারিং, তো এই যে এই ব্রিক প্রপসগুলা একজন নিচে লুক থেকে কি চেক করছে কিনা এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা অবশ্যই কন্ট্রাক্টরের পক্ষ থেকে একজন লোক থাকবে যিনি যে মাটা শাটারিংগুলো ঠিক থাকছে কিনা ঢালালে ফেলার সময়, বা লেভেলিং নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা অবশ্যই চেক দিয়ে দেখতে হবে। তারপর আমরা উপরের দিকে ছাদের দিকে যাব, তাহলে নিচের কাজগুলো এই বিষয়গুলো অবশ্যই মালিককে খেয়াল করে দেখতে হবে যে নিচে একজন লোক আছে কিনা এবং এইগুলো বিষয় ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপরে ছাদের মধ্যে আমরা আসতে হবে, আমাদের 3তলা ছাদের উপর এখন উঠলাম আর কি। হ্যাঁ, তো ছাদের উপর ওঠার পর আমরা তো ছাদের মধ্যে যে বিষয়টা, সর্বপ্রথম ঢালাই শুরু হওয়ার আগের দিনই ইঞ্জিনিয়ার এসে চেক দিয়ে বলবে যে আপনি ঢালাই করতে পারেন, তখন পরের দিন ঢালাই শুরু হবে। ঢালাই শুরুর দিন আবার ইঞ্জিনিয়ার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, থাকাটা তো বেটার। তো যদি নাও থাকে তখন মালিক কী কী বিষয় চেক করবে, সর্বপ্রথম দেখতে হবে যে পুরো ছাদের ঢালাইয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে ভাইব্রেশন করা হচ্ছে কিনা। হ্যাঁ, অনেকেই আসলে আমি কিছু কিছু কাইন্ড পেয়েছি যারা আসলে হালকাভাবে একটু অল্প একটু যে মাঝে মধ্যে ভাইব্রেশন মেশিন করছে, আবার কারেন্ট না থাকলে করছে না, এভাবে আসলে কাজটা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবশ্যই ভালোভাবে ভাইব্রেশন নিশ্চিত করতে হবে। হ্যাঁ, ভাইব্রেশনটা ভালোভাবে নিশ্চিত করতে হবে। যেমন এই বিল্ডিংয়ে নিশ্চিত করা হচ্ছে, মালিক পক্ষের একজন মালিক অবশ্যই ছাদে পুরো ঢালাইটার সময় উনি উপরে ছিলেন, একজন ওনার ছেলে নিচে ঢালাইয়ের যে রেশিওটা তৈরি করছে সেটা একজন চেক করছেন আর কি। হ্যাঁ, তো ভাইব্রেশন মেশিনটা খুব ভালোভাবে ভাইব্রেটর করা হচ্ছে কিনা দেখেন এখানে ঢালাই ফেলা হচ্ছে এবং একজন ভাইব্রেট করছে, এবং ভাইব্রেশন মেশিন ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। হ্যাঁ, অনেকেই ভুলভাবে ভাইব্রেশন করে, আমাদের সঠিক নিয়ম হয় কীভাবে ভাইব্রেটর করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখতে পারেন যে ভাইব্রেশন মেশিন কীভাবে ব্যবহার করা যায়। তাহলে আপনি ভাইব্রেশন মেশিন সম্পর্কে ভালোভাবে ধারণা পাবেন, এবং সেভাবে যাতে ভাইব্রেশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং যখন পাটটা মারা হবে ছাদের মধ্যে, এই যে দেখেন পাট্টাটা, ঠিক আছে, তো এই যে এইভাবে এই পাটটা দিয়ে ভালোভাবে পাটটা মারা হচ্ছে কিনা, ঠিক আছে, সেটা ভালোভাবে চেক করে দেখতে হবে। হ্যাঁ, তো এটা এই বিষয়গুলো খুব ভালোভাবে মালিক পক্ষকে মিস্ত্রিকে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা বিষয় যে বিম কলামের জয়েন্ট যে পোর্শনটা, এই বিম এবং কলামে সে একসাথে হয়েছে যে জয়েন্ট পোর্শনটা, ওখানে আসলে খুব ভালোভাবে ভাইব্রেশনটা বিশেষ ইম্পর্টেন্টের সাথে ভাইব্রেশনটাও করাতে হবে। হ্যাঁ, এখানে মালিককে অবশ্যই বলে করতে হবে যে এই অংশটা দিয়ে এখন ভাইব্রেশন করা হচ্ছে, এখানে যাতে বেশ ভালোভাবে ভাইব্রেশন করা হয়, এটা খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এই বিম কলামের জয়েন্টের পোর্শনগুলো খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে। তারপর যে পাটটা মারার যে বিষয়টা, এটা কিন্তু ভালোভাবে যে পাইপটা মারা হচ্ছে কিনা এটা কিন্তু খেয়াল করতে হবে। যদি ভালোভাবে পাটটা না মারা হয় তাহলেই কিন্তু ছাদের মধ্যে অনেক সময় এই আপনার ভাইব্রেশন কম হলে এবং পাটটা মারা যদি কম হয়, ঠিকভাবে না হয়, তাহলেই ছাদের মধ্যে লিক হয়, অনেক সময় পানি লিক করে এবং ছাদটা ড্যামেজ হতে থাকে খুব অল্প সময়ের মধ্যে। তো এই দুইটা বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার কিন্তু পানি লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। আর তার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার যদি চেক দিয়ে যায় এবং উনি যদি দিক নির্দেশন দিয়ে যায় যে কীভাবে সঠিকভাবে ভাইব্রেশন মেশিন করতে হয়, 100% সঠিক নিয়ম ভাইব্রেটর মেশিন করার, হ্যাঁ, এবং পাট্টা মারার যে নিয়মগুলো সেগুলো ঠিক আছে কিনা, ডালায়ের রেশিও মেনটেন হচ্ছে কিনা, এই মোটামুটি এই বিষয়গুলো যদি একজন মালিক পক্ষ চেক করে তাহলে আসলে ছাদ ডালাই বেশ ভালোভাবে হয় এবং ছাদ ডালায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয় না। এগুলা
বাইরে ইঞ্জিনিয়ারিং কিছু বিষয় থাকে, ওইগুলো তো ইঞ্জিনিয়ার যদি থাকেন তাহলে উনি চেক দিবেন, এবং তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ ঢালাইটা 16 কলা পূর্ণ হবে। হ্যাঁ, তো আপনি চাইলেই কিন্তু মোটামুটি 14 কলা 13 কলা পূর্ণ করতে পারেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।